নমস্কার, আমি ঋতব্রত। আজকে আমি কথা বলবো নার্কো টেস্ট নিয়ে। নার্কো টেস্ট আবার খবরের শিরোনামে উঠে এসেছে এবং আমরা দেখেছি তিলোত্তমা কাণ্ডে সিবিআই যখন সম্ভাব্য অপরাধী সঞ্জয় রায়ের নার্কো টেস্ট করতে চাইছে, তখন আদালত সেই আর্জি খারিজ করছে এর ভিত্তিতে, কারণ সঞ্জয় রায় নিজে চায়নি যে তার নার্কো টেস্ট হোক। এবার সিবিআই সন্দীপ ঘোষেরও নার্কো টেস্ট করতে চাইছে, কিন্তু সন্দীপ ঘোষ যদি না চায় তবে কিন্তু তার নার্কো টেস্ট হবে না। ব্যাপারটা খুব কনফিউজিং। সত্য উদ্ঘাটনের জন্য একটি তদন্তকারী সংস্থা সম্ভাব্য অপরাধী বা অপরাধের সাথে যুক্ত থাকতে পারে এমন কোনো সম্ভাব্য ব্যক্তির মনের গহীন কোণ থেকে সত্যি কথাটা টেনে বার করে আনতে চাইছে নার্কো টেস্টের মাধ্যমে। অথচ তার জন্য তাকে তারই অনুমতি নিতে হবে, অর্থাৎ সিবিআইকে প্র্যাকটিক্যালি সঞ্জয় রায় বা সন্দীপ ঘোষেরই পারমিশন নিতে হবে তাদের নার্কো টেস্ট করবার জন্য। খুব কনফিউজিং না বিষয়টা? কিন্তু কনফিউজিং হলেও এটাই আমাদের আইন, এটাই আমাদের বিধান, এটাই আমাদের সংবিধান। তো কেন নার্কো টেস্ট এতটা ইম্পর্টেন্ট, প্রথমে সেই প্রসঙ্গ নিয়ে আলোচনা করি। দেখুন, নার্কো কথাটি এসেছে একটা গ্রিক শব্দ নার্কি থেকে, যার অর্থ নাম্বনেস। এটা কি অ্যাকচুয়ালি, টেস্টটা কিভাবে হয়? আপনি ধরুন সাবজেক্ট, আপনার ওপর নার্কো টেস্ট করা হবে, আপনাকে একটা ইঞ্জেকশন দেওয়া হবে বা আপনার ভেতর একটা ড্রাগ ইনজেক্ট করা হবে। হিপনটিক হবে বাই নেচার ড্রাগটি অবশ্যই, যেমন সোডিয়াম পেন্টাথল ব্যবহৃত হয় সাধারণত। এর ফলে যেটা হবে, আপনি একটা স্টেট অফ ইলিউশনে চলে যাবেন, হিপনোটিজম যেটাকে আমরা বলি, এবং সেই অবস্থায় আপনি আচ্ছন্ন থাকবেন। এবং সেই সময় আপনাকে যদি কোনো প্রশ্ন করা হয়, আপনি তার ভুল উত্তর দিতে পারবেন না সচেতনভাবে, এবং আপনি সঠিক উত্তরই দেবেন। এটাই মোটামুটি বিজ্ঞান। কিন্তু এর অনেক ব্যতিক্রম রয়েছে। অনেকে মনে করেন যারা খুব অ্যালকোহল কনজিউম করে, নেশা করে, তাদের উপর এই সোডিয়াম পেন্টাথল ড্রাগের প্রভাব খুব কম হয়। তাদের ক্ষেত্রে নার্কো টেস্ট সবসময় সঠিক রেজাল্ট দেবে তেমনটা হয় না। কনফিউশন আছে, তর্ক বিতর্ক আছে, কিন্তু সাধারণত এটা হয় না। এবং নার্কো টেস্টের মধ্যে দিয়ে কেউ যদি যায়, তাহলে সে সব প্রশ্নের সাধারণত সঠিক উত্তর দেয়। এবং সেই জন্য নার্কো টেস্ট কিন্তু অনেক তদন্তকারী সংস্থার কাছে বিশ্বজুড়ে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। কিন্তু এটা নিয়ে তর্কও আছে, বিতর্কও আছে, প্রয়োগ নিয়ে তর্ক আছে, বিতর্ক আছে, বিভিন্ন দেশেই আছে। প্রথম কথা, ধরা যাক আপনার ওপর নার্কো টেস্ট করা হয়েছে এবং আপনি স্বীকার করেছেন আপনি একটি অপরাধ করেছেন। শুধুমাত্র সেই ভিত্তিতে যদি কেউ আদালতে গিয়ে বলে যে তার শাস্তি হোক, আদালত সেটা মানবে না, কারণ নার্কো টেস্টের রেজাল্ট লিগালি অ্যাডমিসিবল নয়। হ্যাঁ, যদি সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স থাকে এবং সেটা যদি তদন্তকারী সংস্থা কালেক্ট করে আফটার নার্কো টেস্ট, স্বীকার করেছে যে একজন যে সেই অপরাধী, এবার তার বিরুদ্ধে যদি সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স জোগাড় করে এবং গোটাটা পাইল আপ করে যদি কোর্টের সামনে প্রেজেন্ট করে, দেন কোর্ট এটাকে লিগালি অ্যাডমিসিবল হিসেবে নিতে পারে। কিন্তু আদারওয়াইজ শুধুমাত্র নার্কো টেস্টে কেউ বলেছে যে আমি একটা অপরাধ সংগঠিত করেছি, সেই কারণে তার ট্রায়াল শুরু হবে বা তাকে শাস্তি দেওয়া হবে, সেটা কিন্তু হবে না। তো নার্কো টেস্টের এটাও একটা সীমাবদ্ধতা। কিন্তু অবশ্যই তদন্তকারী সংস্থা একটা দিশা পায় যে হ্যাঁ, এ তো সত্যি কথাই বলেছে নার্কো টেস্টে, এ বলেছে এ অপরাধ করেছে, তার মানে হ্যাঁ, এটাকে কেন্দ্র করে আমরা বাকিগুলো মেলানোর চেষ্টা করি বা এভিডেন্সগুলো কালেক্ট করবার চেষ্টা করি। সুতরাং একটা স্পেসিফিক ডিরেকশান পাওয়া যায় নার্কো টেস্ট, সেই জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা মাধ্যম। কিন্তু শুধু যে তদন্তকারী সংস্থার জন্যই নার্কো টেস্ট ব্যবহৃত হয় তেমনটা কিন্তু নয়। মেডিকেল সায়েন্সে এর ব্যবহার অনেক আগে থেকে শুরু হয়েছে। তার কারণ হচ্ছে, মেডিকেল সায়েন্সের ক্ষেত্রে যেটা হয় যে অনেকে হয়তো মেমোরি হারিয়ে ফেলেছে, মেমোরি রিকভার করবার জন্য নার্কো টেস্ট করা হয়। অনেক ক্ষেত্রে কেউ কথা বলতে পারছে না, তার স্পিচ অ্যাবিলিটি রিকভার করবার জন্য নার্কো টেস্ট করা হয়। তা মেডিকেল সায়েন্সের প্রয়োগ ভুরি ভুরি, এমনটা নয় যে নার্কো টেস্ট শুধুমাত্র অপরাধীদের পেট থেকে সঠিক কথা বের করে আনার জন্যই ব্যবহৃত হয়। মেডিকেল সায়েন্সেও কিন্তু এর ব্যবহার রয়েছে। এবার আমি আসছি পরের পয়েন্টে, যে নার্কো টেস্ট এতটা ইম্পর্ট্যান্ট হওয়া সত্ত্বেও কেন আমাদের দেশে নার্কো টেস্ট আমরা সাধারণত যখন কারোর উপর প্রয়োগ করব তার কনসেন্ট নেওয়া প্রয়োজন। এর পেছনে রয়েছে আমাদের সংবিধান। আমাদের সংবিধান কিন্তু এমন একটি মানে কি বলবো, বিষয় যার প্রভাব এবং যার গভীরতা কিন্তু সত্যি ভেবে দেখবার মতো, সত্যি অভিভূত করে।
মানে প্রত্যেকটা ধারা এমনভাবে তৈরি হয়েছে, অনেক দিক ভেবেচিন্তে তৈরি হয়েছে। আমাদের সংবিধানের ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকার, আমার যদি খুব ভুল না হয়, খুব পার্ট 3 অন্তর্গত আর কি, যেটা মোটামুটি 14 থেকে 35 নম্বর আর্টিকেল অবধি গিয়েছে। সেখানে দুটো ধারা এমন রয়েছে যেটা সাম্য এবং স্বাধীনতার অধিকারের মধ্যে পড়ে আর কি। স্বাধীনতার অধিকারের মধ্যে পড়ে, সাম্য তো তার আগে চলে গেল। সেটা হচ্ছে 23 এবং 21, এই দুটো আর্টিকেল এই আলোচনায় খুব ইম্পর্টেন্ট। 20 + 3 এই আর্টিকেলটি এই জন্য ইম্পর্টেন্ট কারণ এই আর্টিকেলটি কোনো রকম সেলফ ইনক্রিমেশনের এগেনস্টে রাইটের কথা বলে, অর্থাৎ সেলফ ইনক্রিমেশনের এগেনস্টে নাগরিক অধিকারের কথা বলে। এর মধ্যে মানেটা হচ্ছে এটা, আপনি বাধ্য নন আপনার বিরুদ্ধে প্রমাণ দিতে। অর্থাৎ আপনাকে অ্যাকিউজড করা হয়েছে, মনে করা হচ্ছে আপনি অপরাধী, কিন্তু পুলিশ আপনাকে বলপূর্বক আপনার নিজের বিরুদ্ধে প্রমাণ দিতে বা সাক্ষ্য দিতে বাধ্য করতে পারে না। সেই জন্য আপনাকে যদি ধরা যায়, কাউকে জেলে পুরে দেওয়া হলো, তাকে মনে করছে পুলিশ যে সে সম্ভাব্য অপরাধী, তাকে ভীষণ পেটালো এবং তার মুখ থেকে বের করে আনলো হ্যাঁ সে অপরাধ করেছে। সেটা পরের দিন যদি কোর্টে গিয়ে বলে, কোর্ট পুলিশকে ফিরিয়ে দেবে, ভৎসনা করেই ফিরাবে। তার কারণটা হচ্ছে এটা কিন্তু 23 এটাকে ভায়োলেট করছে। অর্থাৎ আপনি বাধ্য নন, আপনার এগেনস্টে যদি কিছু আপনাকে সাক্ষ্য দিতে বলা হয়, আপনি বাধ্য নন সেটা দিতে। নার্কো টেস্ট অনেকটা সেরকমই। এখন কেউ একজন অপরাধ করেছে, সে জানে যে আমি নার্কো টেস্টে সত্যি কথা বলে ফেলবো, কিন্তু কেউ তাকে বাধ্য করতে পারে না নার্কো টেস্টের মধ্যে দিয়ে যেতে। সে চাইলে সাইলেন্ট থাকতে পারে, সে চাইলে রিফিউজ করতে পারে যে আমি নার্কো টেস্ট চাইছি না, দ্যাটস অল। সুতরাং বলপূর্বক নার্কো টেস্ট করানো যাবে না, 23 ভায়োলেশন হয়ে যাবে। এবং আর্টিকেল 21 এটাও ইম্পর্টেন্ট, যেটা আমাদের বেঁচে থাকার অধিকার দেয় এবং পার্সোনাল লিবার্টির অর্থাৎ ব্যক্তি স্বাধীনতার অধিকার দেয়। এই যে নার্কো টেস্ট যদি ইনভলেন্টারি ওয়েতে করানো হয়, অর্থাৎ মানে বলপূর্বকভাবে করানো হয়, সেটা কিন্তু পার্সোনাল লিবার্টিতে হস্তক্ষেপ সরাসরি। সেটা তার মানে আর্টিকেল 21কে ভায়োলেট করছে। এবং যেই কারণ হেতু কখনোই সুপ্রিম কোর্ট এমন অবজারভেশন দেবে না যেখানে বলা হবে যে নার্কো টেস্ট ফোর্সফুলি করানো যেতে পারে, যদি কেউ কনসেন্ট না দেয় তারও করানো যেতে পারে। সুপ্রিম কোর্ট কিন্তু এমন পর্যবেক্ষণ দেবে না। 2010 সালে একটা মামলা চলেছিল, খুব বিখ্যাত মামলা, সেলভি অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ কর্ণাটকা। সেখানেও কিন্তু সেম অবজারভেশন দিয়েছিল সুপ্রিম কোর্ট, যে কোনোভাবেই যেন আর্টিকেল 23 এবং 21 ভায়োলেট না হয়। এবং কেউ যদি চায় হ্যাঁ আমি নার্কো টেস্টের মধ্যে দিয়ে যেতে চাই, আমি যে গিল্ট ফ্রি সেটা আমি প্রমাণ করতে চাই, ওয়েলকাম। কেউ যদি অপরাধী হওয়া সত্ত্বেও নার্কো টেস্টের মধ্যে দিয়ে যেতে হয়, যদিও তার সম্ভাবনা প্রায় নীল, ঠিক আছে, কিন্তু তাকে জোর করা যাবে না যে সে চাইছে না কিন্তু হ্যাঁ তোমাকে নার্কো টেস্ট করতেই হবে, এটা কিন্তু কখনো করা যাবে না, অন্তত আমাদের সংবিধানের যে পরিধি আছে তার মধ্যে থেকে। এবং সেখানেই হয়ে যায় সমস্যা। এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়, পরবর্তীকালে নিশ্চয়ই হবে, কিন্তু বর্তমানে যে আমাদের আইন রয়েছে মোটামুটি মোটের ওপর তার যে মনোভাব টুয়ার্ডস নার্কো টেস্ট, এটাই। তো এই ছিল আজকের আলোচনা। আমরা কালকে ফিরে আসবো আরেকটি নতুন এপিসোড নিয়ে। সেই এপিসোডের বিষয়বস্তু হবে ডিভিসি ভার্সেস স্টেট, অর্থাৎ ইদানিংকালে পশ্চিমবঙ্গে বন্যা নিয়ে আমরা যে টানাপোড়েন দেখছি ডিভিসির সাথে, সেটা কেন হলো, সত্যিটা কি, রাজ্য ঠিক নাকি কেন্দ্র ঠিক, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা থাকবে আগামীকাল। সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার কথা, আমার বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই এই চ্যানেলটির সাথে থাকবেন, এই চ্যানেলটিকে আরও এনরিচ করতে সাহায্য করবেন। নমস্কার, ভালো থাকবেন, শুভরাত্রি।